সন্ধ্যা, আপনাদের সাথেই আছে কায়নাত খান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং 70 দশকের বিশিষ্ট কবি ফরিদ কবিরের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মসলিনের পুনরুজ্জীবন শিরোনামে মসলিন বিষয়ক প্রদর্শনী। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই প্রদর্শনী চলবে 3 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঝালি আল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে জিহান করিম ও শিমুল সাহার যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ফ্র্যাগমেন্টস অব দ্য অ্যানথ্রোপোসেন। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমির চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনি অংশগ্রহণ করুন। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যে 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 প্রচার হবে শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। তোমার থিসিস পেপার আমি দেখেছি। তুমি যদি এটা নিয়ে রিসার্চ করে সাকসেস হতে পারো তাহলে সেটা হবে আমাদের কোম্পানির জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। রাত 9টায় দেখবেন ইভান সাইয়ের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। বন্ধুরা সব গেছে চলে, কোথায় জানি না, মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। একজন সাধারণ মানুষ আত্মজীবনী লিখতে পারবে না এমন আইন তো দেশে নাই, তাই না? আর সবাই করুন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালা। এরপর আসছি আলাপচারিতায়। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমির চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি 70 দশকের বিশিষ্ট কবি ফরিদ কবির। অমর একুশে গ্রন্থমেলায় তার রচিত বই সম্পর্কে জানতে চলুন কথা বলি কবি ফরিদ কবিরের সঙ্গে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। এই প্রথমে আমি বললাম যে এবার একুশে গ্রন্থমেলায় আপনার কবিতার বই এসেছে, এই বইটি সম্পর্কে জানতে চাই। এই বইটি আমার নির্বাচিত কবিতা এবং সেই কবিতার অনুবাদ নিয়ে এই বইটি বেরিয়েছে। কি নাম বইটির? বইটির নাম সিলেক্টেড পোয়েমস ফরিদ কবির এবং বাংলায় লেখা হচ্ছে ফরিদ কবিরের কবিতা। এবং আপনার এর আগে যতগুলো কবিতার বই বের হয়েছে সেখান থেকে কি পছন্দ করে আপনি এবার সাজিয়েছেন বইটি? হ্যাঁ, এর মধ্যে আছে আমার এর আগে যে 5টি বই আমার কবিতার বই বেরিয়েছে
সেই 5টি বইয়ের সিলেক্টেড কবিতাগুলো, নির্বাচিত কবিতাগুলো নিয়ে এর পাশাপাশি আমি যে কবিতাগুলো বই বেরোনোর পরে যে নতুন কবিতা লিখেছি সেখানকারও কিছু নির্বাচিত কবিতা এখানে রাখা হয়েছে। তো এই অনেকগুলো বইয়ের মধ্যে কোন কোন কবিতাগুলো নিবেন এইবারের জন্য, সেটার মধ্যে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে, কোনটা নেওয়া উচিত না? খুবই স্বাভাবিক। সেটা হচ্ছে, ধরুন আপনি 100টা জিনিসের মধ্যে আপনার যদি 5টা সন্তান থাকে, আপনি দুটোকে নিয়ে ট্রেনে তুলবেন, তো আপনি কাকে ছেড়ে কাকে নেবেন, এটা একটা সমস্যাই বটে। আমার যেটা মনে হয় যে আমি লক্ষ্য রেখেছি যে এই কবিতাগুলো একটু ডিফারেন্ট, একটু অন্য জেনারের, একটু অন্য রকমের, একটু প্রথা বিরোধী। আমার অবশ্য সব কবিতাই আমি মনে করি যে আমি কনভেনশনাল কবিতা লিখি না, প্রচলিত ভাষার কবিতা লিখি না। তো সেই ধরনের কবিতাগুলি বাছাই করেছে যেগুলি কানেক্ট করতে পারবে আরেকজনের সঙ্গে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে যারা পাঠক রয়েছে তাদের ক্ষেত্রে কতটুকু সাড়া পেয়েছেন? বইটা বেরিয়েছে আসলে আজ থেকে মাত্র 4 দিন আগে। আমার ধারণা, আমার মতে সারাটা ভালোই পাওয়া গেছে। আমি অবশ্য ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আমি দেখলাম যে অনেকে জেনে গেছে বইটা সম্পর্কে। এবং আমি যখন মেলায় গেছি তখনই দেখি যে আমার অনেক বন্ধু উপস্থিত আছে, তারা জানে যে আজকে বইটা বেরিয়েছে। ফলে প্রতিদিনই আমি যখন মেলায় যাচ্ছি, কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো পাঠক, এক পাঠক এসছেন উত্তরা থেকে, একজন এসছেন ময়মনসিং থেকে, তারা বইটা কিনতে এসছেন, বলছে যে আপনার বইটা কেনার জন্য আমি আসছি। এগুলো আবার কিছুটা ইন্সপায়ারও করে আপনার একজন লেখক বা শিল্পীকে, আপনার যদি তার ভক্ত থাকে বা পাঠক থাকে, কাজের ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করে। নিশ্চয়ই। আপনার কবিতার বইয়ের সংখ্যা 5টি এখন পর্যন্ত, এবং আপনি এছাড়া মোট 27টি বই লিখেছেন, তার মধ্যে প্রবন্ধ রয়েছে, অনুবাদ রয়েছে, সেই সম্পর্কে আমরা একটু জানি। অনুবাদ যেগুলো করেছি সেগুলি একেবারেই মুক্তিযুদ্ধ ভিত্তিক কাজ। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই কারণে বলবো যে একটা বই হচ্ছে 71 সালে মুক্তিযুদ্ধের সময়ের যে বিদেশি যে রিপোর্টগুলি আছে, মানে বিদেশে যেসব বাংলাদেশের বাইরের দেশগুলোতে যেসব রিপোর্ট ছাপা হয়েছে, যেসব ইন্টারভিউ হয়েছে 71কে কেন্দ্র করে, সেখানে ইন্দিরা গান্ধীর ইন্টারভিউ আছে, সেখানে এমনকি ভুট্টো এবং ইয়াহিয়ারও ইন্টারভিউ আছে। তো সেই সব ইন্টারভিউ এবং বিশেষ বিশেষ রিপোর্টগুলো নিয়েই অ্যান্থনি মাসকারেনহাসের রিপোর্ট আছে, সেই সব রিপোর্টগুলি, মার্টিন সিলিংকের রিপোর্ট আছে, তো সিমন ড্রিংয়ের রিপোর্ট আছে, এরকম অনেকের রিপোর্টগুলো নিয়েই এই বই। আর আরেকটা বই হচ্ছে অ্যান্থনি মাসকারেনহাসের বাংলাদেশের লিগেসি অফ ব্লাড। এই বইটি আমি অনুবাদ করেছিলাম বেশ আগে, এটার দ্বিতীয় সংস্করণ সম্প্রতি বেরিয়েছে। তো এইগুলি হচ্ছে এই ধরনের কাজ। আচ্ছা, এছাড়াও আপনি বলছিলেন আমাকে যে কবিতা কি, বা নতুন যারা কবি হতে চায় বা কবিতার প্রতি যাদের ইন্টারেস্ট আছে, হয়তো বা সবাই মনে করে দুলান লিখলেই বুঝে আমি কবি, এই ধারণাটা কি ভুল? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমাদের এখানে দেখবেন যে অনেকেই কবিতা লেখে। আমি তো বলবো যে শুধু ইদানিং একটা সমস্যা হয়েছে কি, যে সেটা শুধু কবিতার জায়গা না। আপনি দেখবেন যে কবিতায়, গানে, অভিনয়ে, সর্বক্ষেত্রে প্রতিভাবানদের চাইতে অপ্রতিভাবানদের প্রতাপ একটু বেশি। যারা প্রকৃত কবি, যারা প্রকৃত শিল্পী, তাদেরকে আমি খুব কদাচিতই আমি টিভিতে দেখি। আমি বেশিরভাগ টিভিতে দেখি তাদের মুখে ঘুরে ফিরে আসে যারা হাই নোটসে গলায় লাগাতে পারে না, যারা লো নোটসে যখন গায় তখন তাদের গলার স্বর খুঁজেই পাওয়া যায় না, এবং অনেকে খুবই বেসুরো গায়। কবিতার ক্ষেত্রেও একই রকম প্রবণতা, কারণ ভালো মতো না শিখে, ভালো প্রস্তুতি না নিয়েই আমাদের এখানে এক ধরনের কবিতার চর্চা বলি, গানের চর্চা বলি করেই তাড়াতাড়ি তারা ফেমাস হতে চায়। হ্যাঁ, এমন বাংলাদেশে অন্তত আমি কয়েকশো কবি আছে যারা এসছেন, কবিতা লিখছেন, অনেকে ছন্দই জানেন না ঠিকমতো। এখন কবিতা লেখার চাইতে কবিতা কী লিখবো এর চাইতে ইম্পর্টেন্ট কিন্তু কীভাবে লিখবো কবিতাটি, এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যেখানে আমি প্রশ্নটি করেছিলাম যে কবিতা কি, কবিতা কি, এইটা কিন্তু এক কথায় বলা খুব ডিফিকাল্ট। আমার নিজস্ব এটা হচ্ছে যে কবিতা হচ্ছে যেইটি আসলে আমি যা বলতে চাই তা বলে না, বলে তার অতিরিক্ত কিছু। আচ্ছা, হ্যাঁ, এবং এই অতিরিক্ত কিছুটা যখন বলতে পারে কোনো একটি শব্দ, কোনো একটি লাইন, কোনো একটি পংক্তি কিংবা একটি সম্পূর্ণ কবিতা, সেটি হচ্ছে কবিতা। আমি একটা উদাহরণ দিই। ধরা যাক যে লালনের গানটা দিই, গানটা সবাই শুনেছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এখানে যদি অচিন শব্দটা আমি ফেলে দিই আর ওখানে ময়না শব্দটি বসিয়ে দিই, তাহলে এর মাত্রার কোনো হেরফের হবে না, কারণ ময়না শব্দটিও 3 মাত্রার বা 3 অক্ষরের, অচিনও 3 অক্ষরের। এবার আপনি ভেবে দেখেন যে ওই লাইনটা যদি হতো খাঁচার ভেতর ময়না পাখি কেমনে আসে, তাহলে এই লাইনটি আপনাকে ওইটা কি বলতো? এই যে অচিন শব্দটি ব্যবহারের সঙ্গে সঙ্গে যা তা বলছে তার অতিরিক্ত বলছে,
ঠিক। তাই না? তখনই এর মধ্যে একটা রহস্য তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবং এই রহস্যটা আমাদেরকে ভাবাচ্ছে যে এই অচিন পাখিটা কি। তো কবিতার কাজটা হচ্ছে এইটা, যে আপনি কি বলবেন তার অতিরিক্ত কিছু বলতে হবে আপনাকে কবিতায়, এবং কাজটা খুব সহজ না। এই কারণে আপনাকে কবিতার টেকনিক, এই জন্য এই যে বেশিরভাগ ক্ষেত্রে কবিরা বলে এসছেন যে কবিতার ইতিহাস হচ্ছে তার টেকনিকের ইতিহাস। আচ্ছা, মানে টেকনিকের ইতিহাস এই অর্থে যে আপনি দেখবেন যে রবীন্দ্রনাথ একরকম করে, মধুসূদন একরকম করে লিখেছেন, রবীন্দ্রনাথের ভাষাটা আরেক রকম, জীবনানন্দ দাশের ভাষাটা আরেক রকম, নজরুলের ভাষাটা আরেক রকম, এবং নজরুল এবং জীবনানন্দ দাশ প্রায় একই সময় জন্মেছেন, তারপরে তাদের ভাষাটা পৃথক। তার মানে হচ্ছে টেকনিক হচ্ছে একটা বিশাল বিষয়। ঠিক। কাজে এই যে কবিতা লিখে গেলেই হয় না, আপনাকে টেকনিকটা জানতেই হবে। তার এটা মানে একটা আবিষ্কারের মতো। একজন যে কবি হবে সে সবার কবিতাগুলোই পড়বে, কিন্তু নিজের মতো করে একটা টেকনিক বের করে নেবে। নিশ্চয়ই নিশ্চয়ই তার জানতে হবে যে আমি কি রকম করে লিখব। হ্যাঁ, এরকম নয় যে আমি আমার ভাব এলো আমি লিখে ফেললাম। আপনাকে নিজস্ব একটি ভাষা, নিজের একটি জায়গা আপনাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে অনেকটা আবিষ্কারকের মতন। মানে ধরুন এখন কেউ 20 বছর ধরে সে একটা রেডিও আবিষ্কার করে ফেললো, তাহলে কি হবে? লোকজন হাসবে। হ্যাঁ, তার মানে কি আবিষ্কারককেও জানতে হয় যে কি কি আবিষ্কার হয়ে গেছে, তাই না? কি কি আমি আবিষ্কার করব না। আর এই কারণে সবগুলো, কবিকেও জানতে হয় কি কি ভাবে এবং কি কি কবিতার লেখা হয়ে গেছে। আর এই কারণে একজন নতুন কবিকে আগে সবার কবিতা পড়ে তারপরে সে কোন একদম, জায়গাটাতে কাজ করবে সেটা নিজের বের করে নিতে একদম হয়। একদম। তাহলে আপনি এখন কি নিয়ে কাজ করছেন? কবিতার কোন জায়গাটা নিয়ে এখন কাজ করছেন? দেখুন, কবিতার কাজটা, কবির কাজ হচ্ছে কবিতাই লেখা, জি, এবং কবিতা লিখতে লিখতে সে একটা ব্যাকরণ সে তৈরি করে, তার নিজস্ব ব্যাকরণ। আমরা যখন বলি জীবন দাশের কবিতা, তখন জীবন দাশের কবিতা একটা আলাদা ব্যাকরণ তৈরি করেন। রবীন্দ্রনাথ যখন লেখেন তখন তিনি তার মানে ব্যাকরণ বা প্রকরণ যাই বলি, তার একটা আলাদা টেকনিক তৈরি করেন। ওইটাই তার তৈরি করতে হয়, এবং ওইটাই তার এক জনমের আসলে এক জীবনের তপস্যা, এক জীবনের সাধনা, যে তার নিজের কবিতাটি লেখা। হ্যাঁ, কারণ প্রথম প্রথম কি হয়, আমরা যখন ছোটোবেলায় হামাগুড়ি দিয়ে দাঁড়াই তখন মায়ের বা বাবার হাতটা ধরি, আঙুলটা ধরি, কিন্তু একসময় নিজেকে দাঁড়াতে হয়। তো কবিতা লেখার শুরুতে আমরা যখন রবীন্দ্রনাথ, যে বেশি রবীন্দ্রনাথ পড়বে তার উপরে রবীন্দ্রনাথের ছাপ পড়বে, যে জীবনদাস বেশি পড়বে তার জীবনদাসের ছাপ পড়বে। এখন যে শামসুর রহমান বা আধুনিক কবিতা যে পড়বে সে আধুনিক কবিতার ছাপ তার মধ্যে পড়তে শুরু করবে, কিন্তু একটা সময় তাকে নিজে থেকে দাঁড়াইতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার যারা পাঠক আছেন, যারা কবিতাকে ভালোবাসেন, তাদের জন্য 21-এর শুভেচ্ছা এবং আমার তরফ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসইসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভ সন্ধ্যা।